তার শারীরিক অবস্থা খুবই খারাপ পর্যায়ে। এমন অবস্থায় আমি মেয়ে হয়ে আমার মায়ের ধ্বংস শুধু দেখে যাচ্ছি, আমি কিছুই করতে পারতেছি না আমার মায়ের জন্য। তো আমরা এখানে আসছি, আমরা আসতাম না, আমরা ভাই বোনেরা এখানে একতাবদ্ধ হতাম না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব ইতিমধ্যে যেসব বক্তৃতা দিয়েছে বা প্রজ্ঞাপন জারি করেছেন আমাদের সাধারণ গ্রাহকদের উপর উন্নয়নমূলক যে প্রজ্ঞাপন জারি করেছেন, সেটার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ এবং তীব্র থেকে তীব্র নিন্দা জানানোর উদ্দেশ্যে আমরা আজকে এখানে একতাবদ্ধ হয়েছি। এখানে হেয়ার কাট সম্পর্কে ইতিমধ্যে আমার শ্রদ্ধেয় ভাইরা আলোচনা করেছে, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আকারে দিব। আমার মার অসুস্থতার জন্য আমি 15 লক্ষ টাকা লোন নিয়েছিলাম। আমাকে ব্যাংক থেকে ইন্টারেস্ট দিয়েছে 11 বা 11.5%। ব্যাংক আমার কাছ থেকে নিয়েছে 15%। এখন 1.5 বছর পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন ঘোষণা করলেন হেয়ার কাট, তার মানে আমার কাছ থেকে ব্যাংক কিন্তু 15% নিয়ে নিছে। আর আমাকে এখন হেয়ার কাট নামে জিরো এবং মূল টাকা থেকেও সেটা জিরো। আমি কিন্তু ব্যাংকের সমুদয় অর্থ পরিশোধ করেছি। এই যে তাদের উন্নয়নমূলক প্রজ্ঞাপন এবং তাদের অযৌক্তিক, তাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের মন মর্জি মতো ব্যাংক তো চলতে পারে না। একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, আর এই মূল চালিকা শক্তিতে আমরা যারা সাধারণ আমানতকারী আছি, আমরা যারা সাধারণ গ্রাহক আছি, আমাদের ভূমিকা অস্বীকার করার মতো কারো সাধ্য নেই। সুতরাং উনি বলেছেন, সামনে দেখেন রমজান মাস, আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে সামনে নির্বাচনের আগে আপনারা কেন এই দাবি দাওয়াগুলো তুললেন। আমরা এই দাবি দাওয়াগুলো তুলতে চাইনি। যখন গভর্নর সাহেব আশ্বস্ত করেছেন যে আপনারা আমানতকারীরা আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনাদের আমানত 100% সুরক্ষিত, আর আমরা বলেছি আলহামদুলিল্লাহ, আমরা দেরিতে হইলেও আমাদের জমাকৃত কষ্ট অর্জিত যে জমাকৃত টাকা আমরা পেয়ে যাব। কিন্তু কয়েকদিন বাদেই উনি হঠাৎ ঘোষণা করলেন কি হেয়ার কাট হবে, যেটা আমরা জানতামই না হেয়ার কাট কি। হেয়ার কাট মনে করলে আমরা মনে করতাম সেলুন। এই হেয়ার কাটের সাথে উনি আমাদেরকে পরিচিত করালেন। পরিচিত করার পরে উনি আবার কি করলেন, 4% দেওয়ার পরে উনি কি ঘোষণা করলেন যে এটা নাকি সরকারে আমাদেরকে অনুদান দিতেছে, ভিক্ষা দিতেছে, দয়া করতেছে। আমরা কি দয়া নেওয়ার জন্য, ভিক্ষা নেওয়ার জন্য ব্যাংকে আমাদের কষ্টের অর্থগুলো জমা রেখেছিলাম? আমরা আমাদের কষ্টরচিত অর্থ আমরা কারো সন্তানের পড়াশোনার জন্য রেখেছি, আমরা কারো চিকিৎসার জন্য রেখেছি। আরেকটা এখানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন, আমরা যে যদি কোথাও কোনো টাকা ইনভেস্ট করি, আমাদের মূল ফোকাস থাকে যে ওইখানে আমাদের টাকাটা, আমানতটা সুরক্ষিত কিনা। আমরা কিন্তু ফার্স্ট দেখি, আমরা কিন্তু কেউই জলে টাকা ফেলি না। তো আমরা যখন দেখলাম হ্যাঁ ইসলামী শরিয়া, আমরা মুসলমান, আমাদের একটা দুর্বল পয়েন্ট হলো ইসলাম, সেখানে আমাদেরকে আমরা ইনোসেন্ট গ্রাহক, আমাদেরকে ইনায়ে বিনায়ে ওইখানে টাকা রাখতে তারা উৎসাহিত করলেন। আমরাও ভরসা করে যে আমরা মুসলমান, আমাদের আয় রুজিটা হালাল হোক, আমরা সেখানে টাকা রাখলাম। টাকা রাখার পরে উনি ইসলামী শরিয়া দোহাই দিলেন। দোহাই দেওয়ার পরে উনি কি করলেন, ইসলামী শরিয়াতে কি এরকম আছে যে ব্যাংক যদি প্রতিষ্ঠান যদি আর্থিক লোকসানের মুখোমুখি হয়, তাহলে সেই লোকসানের দায়ভার গ্রাহকের ঘাড়ে বর্তাবে। ওইটা ঠিক, ওইটা পয়েন্ট আছে ইসলামের মুদারাবা পদ্ধতি। কিন্তু গভর্নর সাহেব মনে হয় ওই পয়েন্টটা এখনো দেখেন নাই, ওনার মনে হয় ওই নজরটা ওখানে যান নাই যে ওখানে আরো একটা পয়েন্ট উল্লেখ আছে। পয়েন্টটা হচ্ছে সেখানে যদি প্রতিষ্ঠানের গাফলতি থাকে, অনিয়ম থাকে, স্বেচ্ছাচারিতা থাকে, লুটপাট হয়, ব্যাংক ডাকাতি হয়, সেই দায়ভার, সেই ক্ষতির দায়ভার গ্রাহকের ঘাড়ে বর্তানোর মতো অধিকার তারা রাখেন না। আমাদের মূল টাকায় হাত দেওয়ার মতো অধিকার তাদের নেই। কেন নেই? ব্যাংক ডাকাতি হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে। গভর্নর সাহেব একবার না একাধিকবার উল্লেখ করেছেন যে ব্যাংকের অনেক টাকা পাচার হয়েছে। তো উনি স্বীকার করার পরও, আচ্ছা গভর্নর সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, যদি গভর্নর সাহেব কোনোভাবে আমার এই প্রশ্নটা ওনার কাছে পৌঁছায়, গভর্নর সাহেব আপনি তো গ্রাহকের জন্যই
ব্যাংক সচল করার জন্য এই পদক্ষেপগুলো নিয়েছেন, তাই না? তাহলে আপনি যে ওই ব্যাংকের যে বড় চেয়ারে বসে আছেন, আপনারও তো কিছুটা দায়িত্ব রয়েছে। আপনি কই গ্রাহকের ঘরে একটা বর্তানোর আগে, হেয়ার কাটের ঘোষণা দেওয়ার আগে আপনি তো এটা ঘোষণা করলেন না যে আমার প্রিয় গ্রাহক, আমার প্রিয় ভাই বোনেরা বা আমার প্রিয় বাঙালি জাতি, আমি ব্যাংকটাকে সচল করার জন্য আমি গভর্নর এবং ব্যাংকের যারা পদস্থ কর্মকর্তা কর্মচারী আছে, ব্যাংকের যারা এমপ্লয়ার আছে, তাদের গত 2 বছরের বেতন নিব না। আপনারা আমানতকারী, আপনারা ব্যাংকটাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য আমাদের সাথে অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, আমরা খোলা দিলে সহযোগিতা করতাম, কিন্তু আজকে পর্যন্ত গভর্নর সাহেব তার পুরো সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছেন। ব্যাংকের কর্মকর্তাগণ, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাগণ তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছেন, আর আমরা রাস্তায়। আরেকটা পয়েন্ট, গভর্নর সাহেব উনিও তো একজন জনপ্রতিনিধি, উনিও তো দায়িত্বের চেয়ারে বসে আছে, উনি ক্ষমতার চেয়ারে বসে আছে। আমরা আমানতকারী, আমাদের সাথে সরাসরি কেন উনি বসলেন না বা বসার ব্যবস্থা কেন করলেন না? আমাদের সুবিধা অসুবিধার কথা কেন জানতে চাইলেন না? আমাদের দুঃখ দুর্দশার কথা কেন জানতে চাইলেন না? কেন আমাদের উপর উন্নয়নমূলকভাবে ওনার একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পর তারা করতেছেন? গভর্নর সাহেবের কাছে কি এর সদুত্তর আছে? আবার আমার চিটাগাংয়ের ভাই বোনদের বলেছেন উনি যে চিটাগাংয়ের ভাই বোনেরা হচ্ছে টাকার বিনিময়ে ব্যাংকে গিয়ে কিছু সংখ্যক ভাই বোনেরা টাকার বিনিময়ে ব্যাংকে গিয়ে হচ্ছে এই যে ব্যাংকে অরাজকতা অবস্থা তৈরি করার চেষ্টা করতেছে। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আমরা দুষ্কৃতিকারী না, আমরা রাজনৈতিক দলের হয়ে আসিনি, আমরা কোনো পক্ষের হয়ে আসিনি। আমরা চাই দেশের ব্যাংকিং ব্যবস্থা সচল হোক, আমরা চাই দেশের অর্থনৈতিক চাকা আগের মতো ঘুরুক, আমরা চাই আমাদের আমানতের মুনাফা সহ 100% নিরাপত্তা। আমরা অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না, কেননা এটা আমাদের হক হালালির টাকা। এই টাকা দিয়ে আমি আমার পরিবারের জীবিকা নির্বাহের খরচ বহন করি। আমি 2024-25 সালে আমি যে ইনভেস্ট করেছি, এই ইনভেস্ট থেকে যে আমার আয় হয়েছে, আমি আমার চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, খাদ্য, শিক্ষা, আমি নিত্য নৈমিত্তিক কাজে সেটা ব্যয় করেছি। আমি কিন্তু ব্যয় করে ফেলেছি যেটা আমার আয় হয়েছে। এখন গভর্নর সাহেব আপনি 26 সালে এসে মুখে বুলি ফুটানো শুরু করলেন যে হেয়ার কাট। তাহলে ভাই, আমি তো আমার যেটা আয় হয়েছে আমি ব্যয় করে ফেলেছি, তাহলে আমি এই টাকা দিব কই থেকে? তাহলে তার আগে আপনি এই গ্রাহকগুলোকে মেরে ফেলেন। আপনি এত বড় ক্ষমতার চেয়ারে থেকে আপনার মতো আপনি মান্থলি যে হ্যান্ডসাম স্যালারি পান, বড় অঙ্কের স্যালারি পান, আমরা আপনার মতো এরকম কোনো স্যালারি পাই না। আমরা সামান্য কিছু টাকা পাই, সেটা দিয়ে আমরা চিকিৎসা, শিক্ষা, আমাদের সন্তানদের পড়াশোনা, আমার অসুস্থ মা, আমার মা চিকিৎসার জন্য আমি ব্যাংকে গিয়েছি, আমি ব্যাংকে আমার সব ডকুমেন্ট সাবমিট করেছি, আমি অ্যাপ্লিকেশন দিয়েছি। আমার টাকা আমি নিব, অ্যাপ্লিকেশন, তারপরে অ্যাপ্লিকেশন গ্রান্টেড হবে কিনা, কবে হবে, আমি ওই অনিশ্চয়তার মধ্যে কেন? আমি বাংলার জনগণ, আমি ব্যাংকের চালিকা শক্তি, আমি আমানতকারী। আমরা আমানতকারীদেরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ উচ্চ পদস্থ পদে যারা আছেন, কোন রাজনৈতিক দল, আমরা কিছু বুঝি না। আপনারা ক্ষমতার চেয়ারে যেই যাক, সেটা আপনাদের ব্যাপার। আমরা চাই দেশ সুন্দর মতো চলুক, দেশে সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম হোক। আপনি আমাদের উপর যে উন্নয়নমূলক দাবি চাপিয়ে দিয়েছেন, আপনার মন মাথার মর্জি চাপিয়ে দিয়েছেন, আপনি সেই প্রজ্ঞাপন উঠিয়ে নিন। আমরা আমাদের এই আমানতের মুনাফা এবং আমানতের 100% নিশ্চয়তা চাই।